মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনুমতি না পেয়ে জলপথটি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। এছাড়া ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমা টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারছে না বলে জানাচ্ছে বিবিসি। প্রশ্ন উঠছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান বাধা দিচ্ছে কেন? বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না, এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকার যে বিবৃতি দেয় তা ইরানকে ক্ষুব্ধ করেছে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত নিজেও তা বলেছেন। মূলত সেই কারণেই ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার। কিন্তু ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। ইরানে হামলার ঘটনাও কোনো নিন্দা জানানো হয়নি। এই নিয়ে দেশের ভেতরে তীব্র সমালোচনা দেখা দিলে 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় 5 লাইনের আরেকটি বিবৃতি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শোক প্রকাশ করে। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খামেনির মৃত্যুর বিষয়ে যথাযথ শোক না জানানো ও দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এই তথ্য জানিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। এছাড়া 1 এপ্রিল দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বাংলাদেশের 2 বিবৃতি নিয়ে ইরানের মনোকষ্টের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়নি। এ সময় তিনি স্পেনের মতো ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের ভেতরে জনগণের যুদ্ধবিরোধী মিছিল ও সমালোচনার উদাহরণ দেন। জালিল রাহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে হামলা করা আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, মূলত যুদ্ধকেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটি ইরানকে ক্ষুব্ধ করেছে, যা এখন সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাংলার জয়যাত্রা জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত 26 জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। 26 ফেব্রুয়ারি কাতার থেকে পণ্য নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে যায় সেটি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ওই বন্দরে জাহাজটির 200 মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল ভারতের মুম্বাই বন্দর, কিন্তু যুদ্ধের মধ্যে সেটি আটকা পড়ে। পরে 8 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হলে হরমুজ পার হতে চেষ্টা করে সেটি, কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি মেলে না। এরপর ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলেও আবারও চেষ্টা চালায় বাংলার জয়যাত্রা, কিন্তু প্রণালীর 20 নটিক্যাল মাইলের মধ্যে যাওয়ার পর ইরানের নৌবাহিনী জাহাজটির হরমুজ অতিক্রমের আবেদন প্রত্যাখ্যান করে। নিউজ ডেস্ক, দুতিয়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে থামিয়ে দেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি যাচাইহীন দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহল সহ গোটা বিশ্বেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফ্রান্স 24। এতে বলা হয়, সাবেক সিআইএ কর্মকর্তা ও ফক্স নিউজের বিশ্লেষক ল্যারি জনসন সম্প্রতি একটি পডকাস্টে অভিযোগ করেন, হোয়াইট হাউসের এক জরুরি বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহারের উদ্যোগ নেন, কিন্তু জেনারেল কেইন তাকে বাধা দেন। জনসন ঘটনাটিকে বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেন। অ্যান্ড্রু ন্যাপোলিটানো পরিচালিত জাজিং ফ্রিডম পডকাস্টে জনসন বলেন, বৈঠকটি এক পর্যায়ে তর্কে রূপ নেয়।
যখন ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চান, তখন জেনারেল কেইন দাঁড়িয়ে সরাসরি না বলেন এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। ফ্রান্স 24 জানায় এই দাবি নিয়ে বিতর্ক আছে, কেননা যুক্তরাষ্ট্রের কমান্ড চেইনের বাস্তবতার সঙ্গে এটি পুরোপুরি মেলে না। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশকে সরাসরি কেউ অগ্রাহ্য করতে পারেন না, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো সিদ্ধান্তে। এদিকে সিএনএন জানিয়েছে 18 এপ্রিল জেনারেল কেইন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হন। পডকাস্টে দেখানো ফুটেজে কেইনকে ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি করা হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প ও জেনারেল কেইনের মধ্যে ইরান নিয়ে মতবিরোধ ছিল, যদিও ফেব্রুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন যে কেইন মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সহজেই জেতা সম্ভব। কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় বাস্তবে কেইনের পরামর্শ ছিল ভিন্ন। আরও একটি প্রতিবেদনে ওরাল স্ট্রিট জার্নাল জানায় ইরানে আটকে পড়া মার্কিন বিমান সেনাদের উদ্ধারের সাম্প্রতিক অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। সূত্রের বরাতে বলা হয় সে সময় তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের ওপর চিৎকার করছিলেন। সামরিক কর্মকর্তারা মনে করেছিলেন তার অধৈর্য আচরণ ইরানি ভূপাতিত পাইলটদের উদ্ধার অভিযানে ও সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে, যদিও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পারমাণবিক হামলা চেষ্টার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে তার সাম্প্রতিক যুদ্ধাংদেহী বক্তব্য এবং সামরিক নেতৃত্বের সঙ্গে তার অবস্থানগত পার্থক্য এই ভাইরাল দাবিকে আরও উস্কে দিয়েছে। এর আগে সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান ট্রাম্পের হাতে পরমাণু অস্ত্রের ভান্ডার থাকা নিয়ে ঝুঁকিপূর্ণ বলে অভিমত দিয়েছিলেন। ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার ভয়ঙ্কর হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রেনান বলেন, স্পষ্টত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মানসিক ভারসাম্যহীন। এই ধরনের হুমকি তাকে কমান্ডার ইন চিফ হিসেবে অযোগ্য করে তুলেছে। তার হাতে পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তির নিয়ন্ত্রণ থাকা বিশ্ব শান্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। চীনের আক্রমণের ভয় এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে বিদেশ পাড়ি জমানোর প্রবণতা বাড়ছে। যদিও তাইওয়ান সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো এবং যুদ্ধ মহড়ার মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করছে, তবে অনেক নাগরিক ব্যক্তিগতভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিকল্প পথ খুঁজছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে তাইওয়ানের অনেকেই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সম্পদ সরিয়ে নিচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছে তারা। তাদের মতে তাইওয়ানে যদি হামলা হয় তাহলে বিদেশে থাকা অর্থ ব্যবহার করতে পারবে এবং সহজে অন্য দেশে চলে যেতে পারবে। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় একটি অংশ অস্থিতিশীল হয়ে ওঠায় তাইওয়ানবাসীর মধ্যে নিজেরাও আক্রান্ত হওয়ার উৎকণ্ঠা বেড়েছে। তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং স্বায়ত্তশাসিত দ্বীপটি ঘিরে নিয়মিত সামরিক মহড়া ও অবরোধের অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক তাইওয়ানবাসী প্রাথমিক চিকিৎসা, অস্ত্র চালানো সহ বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। বড় একটি অংশ বিদেশে যাওয়ার উপায় খুঁজছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আগ্রহ তাইওয়ানিদের মধ্যে নিরাপদ আবাসন হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আগ্রহ বাড়ছে। ব্যাংককের এক রিয়েল এস্টেট এজেন্ট সিএনএনকে জানান, তাদের সঙ্গে যোগাযোগকারীদের প্রায় 70% ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন তাইওয়ানিজ নাগরিক। অনুসন্ধানের বিপুল প্রবাহ সামাল দিতে তার কোম্পানি ব্যাপক হারে কর্মী নিয়োগ করছে বলেও জানান ওই ব্যক্তি। উদ্বিগ্ন তাইওয়ানিজদের অনেকে কম্বোডিয়ায় সম্পত্তি কিনছেন বা মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন, যাতে যুদ্ধের সময় আকাশপথ বন্ধ হয়ে গেলেও নৌপথে চলে যাওয়া সম্ভব হয়। 2025 সালের এক জরিপ অনুযায়ী যুদ্ধ শুরু হলে তাইওয়ানের 20% নাগরিক প্রতিরোধ গড়ে তোলা বা সেনাবাহিনীতে যোগ দেওয়ার পক্ষে। বিপরীতে 11% নাগরিক সরাসরি তাইওয়ান ছেড়ে পালানোর কথা বলেন। 17% সরকারের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানিয়েছেন। 37% মানুষ নাগরিক পরিস্থিতির উপর নির্ভর করে চলার কথা বলেছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তাইওয়ানের জনগণের লড়াই করার মানসিকতা চীন ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি চীন বুঝতে পারে যে মানুষ লড়াই করার ইচ্ছে হারিয়ে ফেলছে, তবে তারা আক্রমণে আরও সাহসী হবে। ইমিগ্রেশন কনসালটেন্টরা জানিয়েছেন, গত 5 বছরে সেন্ট লুসিয়া, ভানুয়াতু এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার হার বেড়েছে। আগে মানুষ কেবল যুক্তরাষ্ট্র বা কানাডার গ্রিন কার্ড খুঁজত, কিন্তু এখন তাদের লক্ষ্য হলো ঝুঁকি কমানো এবং সম্পদের বৈচিত্র্য আনা।
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং আগামী মে মাসে শি জিনপিং এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান এই অনিশ্চয়তার মধ্যে তাইওয়ানের অনেক নাগরিকের কাছে নিজের জন্মস্থান এক অনিশ্চিত গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। আকাশে উঠছিল প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু হঠাৎ এমন কিছু আঁকা হলো যা দেখে তদন্তে নেমেছে বিমান বাহিনী। এটা কি নিছক ভুল নাকি ইচ্ছাকৃত বার্তা? ফিনল্যান্ডের ক্যাডেট পাইলটদের নিয়ে এখন তোলপাড়। ফিনল্যান্ডের বিমান বাহিনীর ক্যাডেট পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে অশোভন আকৃতি আঁকার ঘটনায় শাস্তির মুখোমুখি হয়েছেন। ফ্লাইট রাডারের বিশ্লেষণে দেখা যায় তাদের উড্ডয়ন পথের মধ্যে কিছু অস্বাভাবিক কৌশল ছিল। ডিজিটাল ট্র্যাকিংয়ে যা দেখতে মানব শরীরের সাথে সংশ্লিষ্ট আপত্তিকর নকশার মতো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিশ এয়ারফোর্সের পাইলট রিজার্ভ অফিসার কোর্সের শিক্ষার্থীরা সম্প্রতি জাভাস্কিলা থেকে দুটি গ্রবজি 115 প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন। ওই মহড়ার উদ্দেশ্য ছিল টার্নিং বা বাঁক নেয়ার অনুশীলন করা। ফিনিশ বিমান বাহিনী নিশ্চিত করেছে, টিক্কাকোস্কি এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণরত ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও তাদের কী ধরনের শাস্তি দেয়া হবে তা স্পষ্ট নয়। তবে বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাদের কাছ থেকে শালীন আচরণ ও নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়। কেউ যদি তা লঙ্ঘন করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ফিনল্যান্ডের সংবাদ মাধ্যম ইলেকে জানান, বিমানগুলো নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়নি। তারা নির্ধারিত ফ্লাইট পথের মধ্যেই ছিল এবং মিশনে দেয়া নির্দেশনা অনুযায়ী মহড়া সম্পন্ন করেছে। মুখপাত্র আরও বলেন, এই ফ্লাইটগুলো অন্য কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেনি। তবুও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পাইলট রিজার্ভ অফিসার কোর্সটি একটি বার্ষিক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে সামরিক উড়োজাহাজ চলাচল সংক্রান্ত তাত্ত্বিক পাঠের পাশাপাশি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ দেয়া হয়। গ্রবজি 115E একটি প্রোপেলার চালিত প্লেন, যা প্রাথমিক প্রশিক্ষণ, নেভিগেশন, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও অ্যারোবেটিক অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। এটি রয়্যাল নেভি, আর্মি এয়ারকর্পস এবং রয়্যাল এয়ারফোর্সেও পাইলটের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে এমন অশোভন নকশা তৈরি করে প্রথমবারের মতো আলোচনায় এসেছেন তা নয়। 2021 সালের অক্টোবর মাসে রয়্যাল এয়ারফোর্সের দুটি পাইলট ইংল্যান্ডের লিঙ্কনশায়ার থেকে নর্থ ওয়েলসের মধ্যে প্রায় 40 মাইল জুড়ে একটি অশোভন আকৃতি তৈরি করেছিলেন। তখন RAF দাবি করেছিল, দুটি ফ্লাইট পথ মিলিয়ে যে আকৃতি তৈরি হয়েছিল তা সম্পূর্ণ কাকতালীয়। তারা আরও বলেছিলেন, অপারেশনাল প্রশিক্ষণ মিশন সম্পন্ন করার সময় পাইলটদের অযথা সময় নষ্ট করার সুযোগ নেই। এর আগে 2020 সালের নভেম্বরে রাশিয়ার এয়ারলাইন পোবেদার একটি ফ্লাইট ভনুকোভো থেকে কোলতোসভো পর্যন্ত উড্ডয়ন পথে একই ধরনের আকৃতি তৈরি করেছিল। ধারণা করা হয়, রুশ ফুটবল দলের অধিনায়ক আর্তেম জিউবার প্রতি সমর্থন জানাতে ফ্লাইট পথ পরিবর্তন করেছিলেন ক্রুর সদস্যরা। অন্যদিকে ফিনল্যান্ডের বিমান বাহিনী সম্প্রতি আরেক ধরনের বিতর্কিত প্রতীকের সঙ্গেও যুক্ত ছিল। গত বছর বিদেশি দর্শনার্থীদের কাছে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে তারা তাদের বিমান বাহিনীর পতাকা থেকে স্বস্তিকা চিহ্ন সরিয়ে দেয়। ফিনল্যান্ড 2018 সালে তাদের বিমান বাহিনীর প্রতীক হিসেবে স্বস্তিকা গ্রহণ করেছিল, যা জার্মানির নাৎসি পার্টি এটি প্রতীক হিসেবে গ্রহণ করারও বহু আগের ঘটনা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।